ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম। আমাদের আজকের সেশনটি হবে IAS 12 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 12, আহ, যেখানে ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করা হয়েছে, ইনকাম ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস। তো এই টপিকটা কেন জানি আমাদের স্টুডেন্টদের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, বাট আসলে এই টপিকটা একদিকে ছোট এবং এত কঠিনও না। আমরা এটা আহ, 1 ঘন্টা প্লাস হয়তো লাগতে পারে আমরা এই সেশনটা আহ, পরিচালনা করলে। আশা করি এখান থেকে মোটামুটি সব বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন আপনারা। তো আপনাদের কারো কোয়েশন থাকলে আহ, সরাসরি করতে পারবেন এখানে। আহ, যদি রিলিভেন্ট কোয়েশন হয় অবশ্যই ইনস্ট্যান্ট কোয়েশন করবেন, কোনো অসুবিধা নাই। তো আমাদের প্রেজেন্টেশনে আমরা যাচ্ছি। তো আমার নাম আনোয়ার পারভেজ। আমি একজন ফেলো চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। তো আপনাদের আজকের সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো হচ্ছে অবজেক্টিভস, ইনকাম ট্যাক্স যে স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডের অবজেক্টিভ, এবং ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বা IFRS অ্যাকাউন্টেন্ট তারা কি কাজ করে বা এটা বিষয়টা আসলে কি, এবং একটা কুইক টেস্ট আছে, কিছু ডেফিনেশনস আছে, বেশ কিছু ক্যালকুলেশন আছে, ডেফার্ড ট্যাক্স, ট্যাক্স বেস ইত্যাদি ক্যালকুলেশনের মডেল আছে। খুব ছোট জিনিস এবং অতি সিম্পল জিনিস। ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন জাস্ট ইন্টারেস্ট রেট দিয়ে আমাদের টেম্পোরারি ডিফারেন্সটাকে গুণ করতে পারলেই হয়। এখানে দুই একটা যোগ বিয়োগ গুণ ছাড়া খুব একটা জটিল কিছু নাই। তো এরপর এই ক্যালকুলেশনগুলো করার পর আমরা একটা প্র্যাকটিস কোয়েশ্চন দেখব। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। সাউন্ড মোটামুটি পরিষ্কার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের অবজেক্টিভস, এটা থিওরি রিলেটেড। আমি এখানে খুব সংক্ষেপে আলোচনা করছি। কনসিস্টেন্সি ইন রিপোর্টিং ট্যাক্স ইফেক্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো, ট্রানজ্যাকশনগুলো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কীভাবে রিকগনাইজ করা হবে, কীভাবে ট্যাক্স করা হবে, সেগুলো নিয়ে আমাদের এই স্ট্যান্ডার্ডটা কিছু গাইডলাইন দিয়েছে, এবং কিছু ট্যাক্স কনসিকোয়েন্স আছে সেগুলা নিয়ে এখানে বলা হয়েছে। এবং ডেফার্ড ট্যাক্স রিকগনিশন, আপনারা জানেন যে আহ, যখন আমরা কোনো ট্যাক্স ভবিষ্যতে আমরা রিবেট পাবো এই ধরনের, অর্থাৎ আমি আগেই ট্যাক্স বেশি পেমেন্ট করেছি, সেই ধরনের রিবেট পাবো, সেই ধরনের আমরা ডেফার্ড ট্যাক্সে রাখি। ডেফার্ড ট্যাক্স সেটা অ্যাসেট হতে পারে বা লায়াবিলিটিস হতে পারে, এবং ম্যাচিং প্রিন্সিপালের কারণে আমাদের আহ, এই ট্যাক্স বার্ডেনটা ক্যালকুলেট করতে হয়। এবং এখানে আমাদের ট্রান্সপারেন্সির বিষয় আছে, অর্থাৎ কারেন্ট ট্যাক্স, ডেফার্ড ট্যাক্স, এটা ট্রুলি রিফ্লেক্ট করা, এটা আমাদের IAS এর একটা অন্যতম অবজেক্টিভ। এরপর আমাদের ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ভার্সেস IFRS অ্যাকাউন্টেন্ট, এটা আসলে এক্স্যাক্টলি এই নামে ওইভাবে ডাকা হয় না, IFRS অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স অ্যাকাউন্টেন্ট। আমরা সবাই অ্যাকাউন্টেন্ট, মূলত IFRS অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি। বাট যখন আমরা ইয়ার এন্ড শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রেডি হয়ে যায়, তখন আমরা ট্যাক্স পারপাসে ট্যাক্সের স্টেটমেন্ট রেডি করি, অর্থাৎ আমার ট্যাক্স বার্ডেনটা ক্যালকুলেট করি। তো ধরে নিচ্ছি যিনি ইনকাম ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্সের ক্যালকুলেশনটা করেন তাকে আমরা বলছি ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, আর যিনি IFRS অনুযায়ী করেন তাকে আমরা বলছি IFRS অ্যাকাউন্টেন্ট। তো দুইজনের ক্যালকুলেশনে একটু ডিফারেন্স হয়। আপনারা যারা ইনকাম ট্যাক্স ল পড়েছেন সেখানে দেখবেন আমাদের এখন যে 2023 সালের আইনটা আছে সেখানে বেশ কিছু ধারা, যেমন 56-এ, 55-এ এরকম বলা আছে, কিছু অ্যালাউন্স ডিসঅ্যালাউন্সের বিষয় আছে, কোনো কিছু 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 এক্সপেন্স আছে অ্যালাউড করা হয়, কিছু অ্যালাউড করা হয় না, কোনোটা টাইমিংয়ের ডিফারেন্স আছে। এবং সবচেয়ে বড় কথা, যারা থার্ড শিডিউল নিয়ে কাজ করেছেন
ইনকাম ট্যাক্সের থার্ড শিডিউলে ডেপ্রিসিয়েশনগুলোর ব্যাপারে বলা আছে। তো আপনার যে কোম্পানির পলিসি আছে সেই পলিসি এবং ইনকাম ট্যাক্সের ডেপ্রিসিয়েশন রেট সেটা প্রায় এক হয় না, ম্যাক্সিমাম টাইমই আলাদা হয়ে থাকে। তো এই আলাদা হওয়ার কারণে দুইজনের ক্যালকুলেশনটা ডিফারেন্স হয়। তো আমরা ট্যাক্স অ্যাকাউন্টেন্ট কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড ট্যাক্স এবং সে ট্যাক্সেবল প্রফিটটা ক্যালকুলেট করে। আর ট্যাক্স রুল অর্থাৎ থার্ড শিডিউল অনুযায়ী অ্যাক্সিলারেটেড বা রিটেন ডাউন ভ্যালু বা বিভিন্ন ইনসেন্টিভ অনুযায়ী তার ট্যাক্সটা সে ক্যালকুলেট করে। এবং আপনারা জানেন যে আমাদের IFRS 16 অর্থাৎ লিজটা বাংলাদেশে অ্যাডপ্ট করেছে। সেই লিজ স্ট্যান্ডার্ডে আপনারা যারা লিজের অঙ্ক করেছেন IFRS 16, সেখানে দেখেছেন যে একটা লিজের অঙ্কে রেন্ট পেমেন্টটাকে আমরা ইন্টারেস্ট এবং আমাদের প্রিন্সিপাল এভাবে ভাগ করি। তো সেখানে দেখা যায় ফাইন্যান্স চার্জ থাকে এবং আমরা একটা রাইট অফ ইউজ অ্যাসেট ক্যালকুলেট করি IFRS অনুযায়ী। কিন্তু আমাদের ট্যাক্স ল এসব কোনো কিছুই মানবে না। তারা জাস্ট বলবে যে আপনি যদি কোনো রেন্ট পে করে থাকেন, অ্যাকচুয়াল পেমেন্ট করে থাকেন, তখন এটা আপনি এক্সপেন্স হিসাবে দেখাবেন। আর আপনি যে রাইট অফ ইউজ অ্যাসেট করলেন সেখানে ডেপ্রিসিয়েশন দিচ্ছেন, সেটাও এক্সপেন্স হবে না। ফাইন্যান্স চার্জ যে ইন্টারেস্ট রেট অনুযায়ী চার্জ করছেন আপনার লিজ লায়াবিলিটির উপর, সেটাকেও আপনি এক্সপেন্স দেখাতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে আমাদের IFRS অ্যাকাউন্টেন্ট এবং ট্যাক্স অ্যাকাউন্টেন্ট দুইজনের ক্যালকুলেশনে অর্থাৎ দুইজনের ব্যালেন্স শিটও ভিন্ন হবে, দুইজনের ইনকাম এবং এক্সপেন্স ভিন্ন হবে। অ্যান্ড ইন্টারেস্ট ইনকাম অনলি ক্যাশ বেসিস। আপনারা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন বিভিন্ন অডিট ফার্মে দেখেছেন যে আমরা যখন FDR আমরা অ্যাক্রুয়াল বেসিসে ইনকামে নিয়ে নিই, অর্থাৎ আমার FDRটা করেছি আমি 3 মাস পরে, অথবা ডিসেম্বরে 31 তারিখ দেখা গেল আমার 3.5 মাস হয়েছে, ঠিক 3.5 মাসের ইনকামটা আমি ইনকাম হিসেবে নিয়ে নিচ্ছি, যদিও ইনকামটা আমার অ্যাকাউন্টে ঢুকবে তো হয়তো 6 মাস পরে বা প্রতি মাসে, সেরকম বিভিন্ন টাইমিং আছে ব্যাংকের ইয়েতে। এখন আমরা অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করছি, বাট ট্যাক্সে বলতেছে যদি আপনি টাকাটা না পান তখন আপনি ইনকাম হিসেবে দেখাতে পারবেন না, যখন পাবেন তখন দেখাবেন। তাহলে এই 31 ডিসেম্বর ডেটে কিন্তু ইন্টারেস্ট ইনকামের একটা ডিফারেন্স হয়ে গেল ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং IFRS অ্যাকাউন্টেন্ট। তেমনিভাবে কিছু অ্যালাউয়েবল এক্সপেন্স আছে এবং IFRS ক্রাইটেরিয়া অনুযায়ী মোটামুটি সব ধরনের এক্সপেন্সকে আমরা অ্যালাউড করি, বা ট্যাক্সে সব এক্সপেন্সকে অ্যালাউড করে না। অ্যান্ড ট্যাক্স অ্যাকাউন্টেন্টের ভিন্ন কিছু অবজেক্টিভ আছে, যেমন এনশিওর কারেক্ট ট্যাক্স ফাইলিং রিটার্ন, অ্যাভয়েড পেনাল্টিস ইত্যাদি। আর IFRS অ্যাকাউন্টেন্টের মূল উদ্দেশ্য থাকে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। তো এই স্লাইডে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে দুইজনের কাজ দুই রকম, দুইজন একই ব্যক্তিও হতে পারে, সেটা সমস্যা নাই। আমরা একজনের কাজ যখন অর্থাৎ IFRS অ্যাকাউন্টেন্ট যখন ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, এরপর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট সেখান থেকে কিছু যোগ বিয়োগ করবে, করে তার মতো করে আরেকটা রিপোর্ট রেডি করবে, এবং দুইটা রিপোর্টের বেশ ডিফারেন্স থাকে। তো আমরা একটা টেস্ট দেখি। In 2017, Iramo company paid 50,000 tax on its profit. In 2018, company made tax loss 24,000. Local tax authority rule allows carried back offset against current tax of prior year and show the tax charge liability for 2018. তো আমাদের 2018 সালের জন্য ট্যাক্স লায়াবিলিটিটা কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তো আমাদের ট্যাক্স পেমেন্টটা যেহেতু আমরা এখানে ডেফার করতে পারছি, অর্থাৎ আমাদের যে লসটা আছে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারছি, ভবিষ্যতে কোনো প্রফিট হবে সেটা এগেনস্টে আমরা চার্জ করতে পারবো। সেজন্য আমাদের যেই কারেন্ট ইনকাম ট্যাক্স রেট আছে সে 30%, সেটা দিয়ে আমরা গুণ দিব এবং একটা ট্যাক্স রিসিভেবল বা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব, এবং একই সাথে একটা ট্যাক্স পেমেন্ট
ক্রিয়েট করব ৭,২০০ টাকা। তো এটা আমাদের একটা টেস্ট ছিল। জাস্ট যাদের আইডিয়া আছে তারা হয়তো যারা ভালো পারেন তারা করেছেন। আমরা এরপর ধীরে ধীরে একদম ডেফিনেশন থেকে আমরা শুরু করছি। তো আমাদের আসলে আমি একটা ব্যালেন্স শিট দেখাই। এখানে আমি একটা ব্যালেন্স শিট এনেছি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের 30 জুন আনরেটেড। তো এই ব্যালেন্স শিটের এই আইটেমগুলোকে আমরা বলি যে লাইন আইটেম। এগুলো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফেসে আছে। এখানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস এটা আছে, সে 8 নাম্বার নোট দিয়ে দিয়েছে, এবং প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স এটা কারেন্ট লায়াবিলিটিস, আর ডেফার্ড ট্যাক্সটাকে আমরা লং টার্ম লায়াবিলিটিস বলছি। তো এখানে আমাদের যে আইটেমগুলো আছে খুব বেশি আইটেম নাই, 22-23টা আইটেম আছে। এর মধ্যে 2টা আইটেম হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে। আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা এরকম খুবই দুর্ভাগ্য যে আমাদের এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফেসে আছে, তারপর আমরা বিবিএমবিএ করার পরেও এগুলা বুঝি না, অথবা আমাদের ইউনিভার্সিটিতে এভাবে পড়ানো হয় না। শুধুমাত্র প্রফেশনাল লেভেলে সিএ আইসিএমএ যারা করে তারা এগুলা কিছুটা বুঝে, আর বাকিটা এইভাবে এতটা তো পড়ানো হয় না। সরে কল আসছিল। তো যাই হোক, আমরা এই বিষয়টা এত জটিল না। আর আমাদের যে ডেফার ট্যাক্স বলেন বা ইনকাম ট্যাক্সের যে স্ট্যান্ডার্ডটা IAS 12, এই স্ট্যান্ডার্ডটা আসলে অনেক পুরাতন, 1978 বা 79 এরকম সালে, এবং এটা মেজর চেঞ্জ আসছে 1996-এ, তারপর 2013, 16, 2020 এরকম অল্প কিছু চেঞ্জ আসছে। তো এত পুরাতন একটা স্ট্যান্ডার্ড, তারপর আমাদের অনেক গ্যাপ রয়ে গেছে এটাতে। যাই হোক, আমরা আমাদের স্লাইডগুলো দেখি। এখানে আমরা ডেফিনেশনগুলো দিয়ে প্রথম শুরু করছি। তো deferred tax liabilities are amounts of income payable in future periods in respect of taxable temporary differences। অর্থাৎ ভবিষ্যতে আমাদের একটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হয়েছে, অর্থাৎ যেই টেম্পোরারি ডিফারেন্সের কারণে আমাকে একটা ট্যাক্স পেমেন্ট করা লাগবে, যেহেতু নামটা ট্যাক্সেবল, ফিউচারে ট্যাক্স পেমেন্ট করা লাগবে, এরকম একটা যদি লায়াবিলিটিস ক্রিয়েট হয় এটাকে আমরা বলছি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস। এবং আমাদের যদি কোনো একটা ইস্যুতে আমার টেম্পোরারি ডিফারেন্স হয়, অর্থাৎ আমার টাইমিংয়ের ডিফারেন্স হয়, যেমন আমি এখন পেমেন্ট করেছি বাট আমার ভবিষ্যতে পেমেন্ট করা লাগবে না, সেটাকে আমরা বলছি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, অথবা ইনকাম ট্যাক্স রিকভারেবল ইন ফিউচার পিরিয়ড। এই ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের কারণে আমার একটা ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হবে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। এবং আমার যদি ক্যারি ফরওয়ার্ড লস থাকে সেটার জন্য আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। আনইউজড ট্যাক্স ক্রেডিট থাকলে তার জন্য আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। তাহলে আমাকে আগে জানতে হবে যে টেম্পোরারি ডিফারেন্সটা কি। আমরা দেখেছি যে আমাদের ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং আমাদের IFRS অ্যাকাউন্টেন্ট দুইজনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ভিন্ন হওয়ার কারণে দুজনের ক্যালকুলেশনে কিছু ভিন্নতা আছে। তো যে কারণে আমাদের টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়। অর্থাৎ টেম্পোরারি ডিফারেন্সটা হচ্ছে আমার যে ট্যাক্স বেজ আছে এবং আমার যে কেরিং ভ্যালু আছে, এই দুটার মধ্যে ডিফারেন্স হয়। ট্যাক্স বেজ হচ্ছে আমার ট্যাক্স অ্যাকাউন্টেন্টের খাতায় আমার একটা লায়াবিলিটি অথবা অ্যাসেটের যেই ভ্যালু। আমরা এক্সাম্পল সহ যখন দেখবো বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হবে। যেমন ধরেন আমি একটা কম্পিউটার কিনেছি, সেটা 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনেছি। তো আমার ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলতেছে যে কম্পিউটার ডেপ্রিসিয়েট হবে 20% রেটে, এটা ট্যাক্সের রেট।
এনবিআর রেট দিয়ে দিয়েছে 20%। তাহলে আমি প্রথম বছর ডিডাক্ট করলাম 20,000 টাকা। তো ডিডাক্ট করার কারণে আমার অ্যাসেটের ভ্যালু হয়ে গেছে ট্যাক্স অ্যাকাউন্টে 80,000। বাট আমার কোম্পানির পলিসি হতে পারে আমি কম্পিউটারটাকে 2 বছরে আমি জিরো করব, যে কারণে আমি হয়তো ডেপ্রিসিয়েশন চার্জ করেছি 50,000। তাহলে আমার 50,000 ডেপ্রিসিয়েশন চার্জ করলে আইএফআরএস অ্যাকাউন্টেন্ট সে 1 লাখ থেকে 50,000 ডেপ্রিসিয়েশন চার্জ করেছে, তার খাতায় যেই অ্যাসেটটা আছে কম্পিউটার নামে সেই অ্যাসেটের ভ্যালু হচ্ছে 50,000। আর যিনি ট্যাক্স অ্যাকাউন্টেন্ট তার খাতায় আছে 80,000। যে ডিফারেন্সটা হয়েছে সেই ডিফারেন্সটাকে আমরা বলছি টেম্পোরারি ডিফারেন্স। তো যদি একটা টেম্পোরারি ডিফারেন্স ডিডাক্টিবল হয় তাহলে এটা ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, আর যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্স লায়াবিলিটিকে বাড়াবে। তো ডেফার্ড ট্যাক্স নিয়ে একটা মিসকনসেপশন আছে। আমরা মনে করি যে ডেফার্ড ট্যাক্স একটা ট্যাক্স সেভিং। এটা আসলে ট্যাক্স সেভিং না, এটা একটা টাইমিংয়ের ডিফারেন্স। জাস্ট এখন ডেফার্ড ট্যাক্স আমি ক্রিয়েট করে রাখছি, ভবিষ্যতে আমার হয়তো এই ট্যাক্সটা এই মুহূর্তে না দিয়ে, অর্থাৎ 1 বছরে আমি চার্জ করেছি, এটা হয়তো আমাকে 5 বছরে ভেঙে ভেঙে 5টা স্টেপে চার্জ করতে হবে। এই ধরনের ডিফারেন্স ক্রিয়েট হলে শুধুমাত্র ডেফার্ড ট্যাক্স ইউজ করা হয়। ডিফারেন্স কেন হয়? যেমন অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন বা স্টেটেড ডেপ্রিসিয়েশনের রেটের চেঞ্জের কারণে এই ধরনের ডিফারেন্স হতে পারে। তারপর আরও যতগুলো কারণ আছে আমরা সবগুলা সামনে দেখছি। এবং আমাদের ইনকাম ট্যাক্স এক্সপেন্স যেটা আমরা প্রফিট ও লসে চার্জ করি সেটা আসলে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স এবং ডেফার্ড ট্যাক্সে যতটুকু চার্জ করি অথবা ডেফার্ড ট্যাক্সে যতটুকু আমরা অ্যাসেট কমাই সেটার দুইটার যোগফল মিলেই আমাদের আসলে ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা হয়। তো আমাদের ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং আইএফআরএস অ্যাকাউন্টেন্টের যেই ডিফারেন্সগুলো হয় তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা টেম্পোরারি ডিফারেন্স এবং একটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স। যেসব এক্সপেন্স ডিসঅ্যালাউড সেই ধরনের এক্সপেন্সের কারণে যেই পার্থক্য হবে সেটাকে আমরা বলি পার্মানেন্ট ডিফারেন্স, যেমন ফাইন্স অ্যান্ড পেনাল্টিস। আর যেসব ডিফারেন্স আমার টাইমিংয়ের ডিফারেন্সের জন্য হয় সেগুলোকে আমরা বলছি টেম্পোরারি ডিফারেন্স, যেমন ডেপ্রিসিয়েশন চার্জ অথবা ক্যাশ বেসিস বা অ্যাক্রুয়াল বেসিসের অ্যাকাউন্টিংয়ের কারণে যেই টেম্পোরারি ডিফারেন্সটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি টেম্পোরারি ডিফারেন্স, এবং এগুলো অ্যালাউড অ্যাজ অ্যান এক্সপেন্স ইন ফিউচার। আর পার্মানেন্ট ডিফারেন্সটা আসলে অ্যালাউড করা হয় না ফিউচারে এক্সপেন্স করার জন্য, অর্থাৎ যেদিন এক্সপেন্স করা হয় এরপর এটার আর কোনো বেনিফিট আসলে পাওয়া যায় না ভবিষ্যতে। তো টেম্পোরারি ডিফারেন্স ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস ইউজ করবেন। আপনার ক্যারিং ভ্যালু ক্যারিং ভ্যালুটা আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাসেটটা থাকে সেই অ্যাসেট থেকে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশনটা বিয়োগ দিয়ে আমরা ক্যারিং ভ্যালুটা ক্রিয়েট করি। এই ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করবো, উল্টা করবো না আমরা, যদিও ডিফারেন্স মানে দুটা বিয়োগফল যে কোনোভাবে করলেই হওয়ার কথা, বাট আমরা ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেসটা বিয়োগ করবো। আপনারা যারা শুনছেন একটু বলবেন ট্যাক্স বেস জিনিসটা কি? ট্যাক্স বেস হচ্ছে এনবিআর এর রেট অনুযায়ী অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন করার পরে যেটা ডাব্লিউডিবি দাঁড়ায় আর কি ওটা। জি, এটা যে বলছেন একদম কারেক্ট বলেছেন যে এনবিআর এর রেট অনুযায়ী আমার ব্যালেন্স শিটে কোনো একটা অ্যাসেট অথবা কোনো একটা লায়াবিলিটিজের যেই ব্যালেন্স দাঁড়ায় সেটাই হচ্ছে ট্যাক্স বেস। যেমন ধরেন আপনারা জানেন যে বিল্ডিংগুলো ডেপ্রিসিয়েট করা হয় 50 বছরে 2% করে।
তো এটা হচ্ছে ট্যাক্সের রেট। এখন আপনার বিল্ডিং আপনি তো 10 বছরেও করতে পারেন, আপনার কোম্পানির পলিসি অনুযায়ী 20 বছরেও করতে পারেন। তো আমরা যেহেতু ট্যাক্স বেস হিসাব করছি, ট্যাক্সের রেট অনুযায়ী আমার অ্যাসেটটা কত তারিখে কেনা হয়েছিল, সেখান থেকে কত বছর গিয়েছে এবং সেখানে ডেপ্রিসিয়েশনের রেট কত ছিল, সেই রেট দিয়ে বিয়োগ করে ট্যাক্সের অনুযায়ী আমার যেই ব্যালেন্সটা আমার হওয়ার কথা, এটাকে আমরা বলছি ট্যাক্স বেস। আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখবো, তখন বলবো। তো এই ট্যাক্স বেস এগুলা বের করার পর ক্যারিং ভ্যালু আর ট্যাক্স বেস বিয়োগ করব। তো একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বললাম, আমরা ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করব, সেটা অ্যাসেটের ক্ষেত্রে হোক, লাইবিলিটিজের ক্ষেত্রে হোক। তো এই বিয়োগটা আমরা এটা কম্পেয়ার করব এরপর। এবং এখানে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করছি, এটার নাম হচ্ছে ব্যালেন্স শিট অ্যাপ্রোচ, এবং এটাই এখন একমাত্র আমাদের অ্যালাউড ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন। এর আগে একটা ইনকাম অ্যাপ্রোচ বা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ নামে একটা অ্যাপ্রোচ ছিল, যেখানে ইনকাম দিয়ে দেখা হতো। তো সেভাবে আমরা করব না, এবং এটা এখনকার অ্যালাউড না, এটা মোটামুটি অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে ফেলা হয়েছে। তো যে ডিফারেন্সটা আসলো, সেই ডিফারেন্সটা আমি দেখবো যে এটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, এবং এটা আমার অ্যাসেটের ভ্যালু নাকি লাইবিলিটিজের ভ্যালু। তো যদি এটা কোনো একটা অ্যাসেটের ভ্যালু হয় এবং পজিটিভ আসে, তাহলে আমরা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস ক্রিয়েট করব, ডিটিএল। আর যদি এটা আমার একটা লাইবিলিটিজের ভ্যালু হয় এবং পজিটিভ আসে, তখন একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব। একইভাবে উল্টা, যদি আমার অ্যাসেটের ভ্যালু ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করার পর নেগেটিভ আসছে, তখন আমি একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করব। অর্থাৎ 4টা ক্ষেত্রে 4 ধরনের হবে। আপনি অ্যাসেটের ক্ষেত্রে 2টা এবং লাইবিলিটিজের ক্ষেত্রে 2টা। এখানে কথাগুলো এভাবে বলা আছে, তো একটু কনফিউজিং মনে হতে পারে, তবে আমরা পরের মনে যে স্লাইডটা আছে সেটা আমরা দেখি। এখানে জিনিসটাকে সামারি করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি এদিক থেকে দেখেন যে একটা অ্যাসেট আমি ক্যালকুলেট করছি, সবসময় আমি ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করবো। তো ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করার পর এটা গ্রেটার দেন হয়েছে, তখন আমার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস হবে, এবং এটাকে আমরা বলবো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস। অর্থাৎ whenever an asset carrying value is greater than its tax base, it will create a taxable temporary difference and we have to make a deferred tax liability. এবং যখন আমাদের অ্যাসেটের ক্যারিং ভ্যালু ট্যাক্স বেস থেকে বিয়োগ হবে, মানে নেগেটিভ রেজাল্ট আসবে, তখন আমার একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হবে, এবং এটাকে আমরা বলছি ডিডাক্টিবল টেম্পোরারি ডিফারেন্স। তেমনিভাবে লাইবিলিটিজের ক্ষেত্রে উল্টা, আমার একটা লাইবিলিটিজের যখন ক্যারিং অ্যামাউন্ট কম হবে ট্যাক্স বেস থেকে, মানে আমার রেজাল্টটা নেগেটিভ হবে, এখানে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটা নেগেটিভ হবে, তখন আমি একটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবো, এবং এটার জন্য আমার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে। তো এই 4টা আপনারা একটু দেখে নেবেন। এটা যে কোনো একদিক থেকে মুখস্থ করলে আপনাদের হয়ে যাবে, বাকিটা উল্টা আছে আর কি, বিপরীত। আর সহজে মনে রাখার জন্য আপনি এভাবে করতে পারেন যে অ্যাসেট যদি হয় এবং রেজাল্ট যদি পজিটিভ আসে, তাহলে লাইবিলিটিস হবে, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিস, এবং যদি লাইবিলিটিস হয় রেজাল্ট পজিটিভ আসলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। আর অ্যাসেটের ক্ষেত্রে যদি এর নেগেটিভ আসে, তখন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। কোনো একটা লাইবিলিটিজের ক্যারিং অ্যামাউন্ট থেকে ট্যাক্স বেস বিয়োগ করার পর যদি নেগেটিভ আসে, তখন সেটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। এখন আমাদের ট্যাক্স বেস ক্যালকুলেশন, এখানে আপনারা কয়জন আছেন এটা একটু রেসপন্স করতে হবে। সবাই যারা পারেন মাইক অন করে রাখেন, 20-25 জন আছেন। তো আমরা যে ছবিটা দেখছিলাম যে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, আমরা এখন ট্যাক্স অ্যাকাউন্টেন্টের ভূমিকায় আছি সবাই। তো ট্যাক্স অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা কাজগুলা করব এখন। তো আমি 4টা আছে এখানে ABCD, আমরা একটা করছি। A machine cost 10,000 for tax purpose, depreciation 3,000 has already been deducted in the current period.
and prior periods. For remaining cost, it will be deductible in future periods, either as depreciation or through deduction on disposal. Revenue generated by using the machine is taxable. Any gain on disposal of the machine will be taxable, and any loss on disposal will be deductible for tax purpose. এখানে আমি একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট হিসেবে এই মেশিনের ভ্যালু আমি কত দেখাবো, এটা হচ্ছে এখানকার প্রশ্ন। অর্থাৎ এটা ট্যাক্স বেজ কত হবে। তো মেশিনটা যেহেতু কেনা হয়েছে $10,000, ফর ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশন ইজ 3000। ট্যাক্সে এই ডেপ্রিসিয়েশনটা সে কিন্তু এগ্রি করেছে, 3000 হ্যাজ অলরেডি বিন ডিডাক্টেড। 3000 ডিডাক্ট করলে 7000 থাকে। তাহলে এটার ট্যাক্স বেজ কত হবে মেশিনটার? $7,000। থ্যাংক ইউ। সবাই কি বুঝতে পেরেছেন? ট্যাক্সে যেহেতু ডেপ্রিসিয়েশনটা অ্যালাউড, তাহলে 3000 বাদ দেওয়ার পর 7000 আছে। নেক্সট দেখেন, ইন্টারেস্ট রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 1000। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল এর ব্যালেন্স আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 1000। দ্য রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ট্যাক্সড অন এ ক্যাশ বেসিস। ইন্টারেস্ট রেভিনিউটা ক্যাশ বেসিসে ট্যাক্স করা হবে, ট্যাক্স পারপাসে এটা ক্যাশ বেসিস ইউজ করা হবে। তো এখানে ট্যাক্স বেজ কত? 1000 টাকা। 1000 টাকা। আর কেউ? শূন্য হবে স্যার, ট্যাক্স বেস শূন্য হবে স্যার। শূন্য হবে। আচ্ছা, কেউ বলছে শূন্য, কেউ 1000। আমি আনসারটা দিচ্ছি। এখানে এটা শূন্য হবে। শূন্য কেন হবে আমি বলি। ইন্টারেস্ট রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1000। এটা আইএফআরএস অ্যাকাউন্টেন্ট রিসিভেবল ক্যালকুলেট করে তার ব্যালেন্স শিটে সে 1000 রাখছে। বাট যিনি ট্যাক্স অ্যাকাউন্টেন্ট সে বলতেছে এরকম কোনো অ্যাসেটের অস্তিত্ব আমার কাছে নাই। আপনি কি টাকা পেয়েছেন, ইন্টারেস্ট পেয়েছেন? উত্তর হচ্ছে না। যেদিন পাবেন ক্যাশ সেদিন আপনি ক্যাশ দেখাবেন, এর আগে আর এটার আমার কাছে কোনো ভ্যালু নাই। অর্থাৎ ইন্টারেস্ট রিসিভেবল নামে কোনো অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাকাউন্টেন্টে স্বীকার করে না। উনি বলতেছেন না, এরকম কিছু নাই। যে কারণে ট্যাক্স অ্যাকাউন্টেন্টের খাতায় এই অ্যাসেটটার ভ্যালু 0। তাহলে ট্যাক্স বেস হচ্ছে এটার 0। ট্রেড রিসিভেবল হ্যাভ এ ক্যারিং অ্যামাউন্ট of 10,000. The related revenue has already been included in the tax profit loss. এটা কি হবে? ট্রেড রিসিভেবল এর ক্যারিং অ্যামাউন্ট আছে 10,000। এটা কোথায় আছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা আইএফআরএস অ্যাকাউন্টেন্টের খাতায়। The related revenue have been included in the taxable profit. অর্থাৎ ট্যাক্সেবল প্রফিটের মধ্যে এটা ইনক্লুড করা হয়েছে। মানে যখন আপনি রিসিভেবল ক্যালকুলেট করেছেন, রিসিভেবল কখন হয়? সে ফর এক্সাম্পল সেলসের কারণে হয়। তো ওই সেলসের যে প্রফিট এটা অলরেডি হিসাব করা হয়েছে। তাহলে এখানে ট্যাক্স বেজও 10,000 হবে। কিন্তু ট্যাক্স এটা অ্যালাউ করে নিয়েছে। নেক্সট আছে লোন রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1 million. লোন রিসিভেবলের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1 million. দ্য রিপেমেন্ট অফ লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। এই ল্যাঙ্গুয়েজটা দ্বারা কি বোঝাচ্ছে? রিপেমেন্ট অফ লোন হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। এটা কেউ আনসার করতে পারবেন? ট্যাক্স বেজ কত হবে? এটা পার্মানেন্ট ডিফারেন্স সম্ভবত। না, এটা পার্মানেন্ট ডিফারেন্স না। এখানে আসলে কোনো ডিফারেন্স নাই, ট্যাক্স কনসিকুয়েন্স নাই। তার মানে হচ্ছে ট্যাক্সের অ্যাকাউন্টেন্ট এবং আইএফআরএস অ্যাকাউন্টেন্টের ভ্যালু সেম। আইএফআরএস অ্যাকাউন্টেন্টে 1 million, ট্যাক্সের হিসাবে 1 million আছে। আমাদের আনসারটা আছে, আপনারা দেখে নিন, একটু মিলাই নিন। বলেছি একই ধরনের। আপনারা কি এটা বুঝতেছেন? এরপরের 5টা প্রায় একই ধরনের আর কি। হ্যাঁ, এটা কি খুব কঠিন লাগতেছে? ভাই এই 1000 1 মিলিয়নের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন
এটা সেম অ্যামাউন্ট 1 মিলিয়নের কোনো বলতেছে কোনো ট্যাক্স কনসিকুয়েন্স নাই, ঠিক আছে? ট্যাক্স কনসিকুয়েন্স নাই মানে সেম, দুইজনে একই। ট্যাক্সের নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এটা আর কি বোঝা যাচ্ছে যে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এটা নিয়ে বদার করে না, যে আপনি যেভাবে করছেন ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আবার ট্যাক্স বেস দেখেন। ট্যাক্স বেসটা ক্যালকুলেট করতে পারলে আমরা সবাই ক্যারিং অ্যামাউন্ট পারি খুব ভালো, কারণ আমরা তো অ্যাকাউন্টিং করি, এগুলা কারো ভুল হয় না, কিন্তু ট্যাক্স বেসটা একটু ভুল হয়ে যায়, কারণে আমাদের রেজাল্টটা মিলে না। তো এখন ট্যাক্স বেস দেখেন আরো 5টা। কারেন্ট লায়াবিলিটিস ইনক্লুডেড অ্যাক্রুড এক্সপেন্স উইথ এ ক্যারিং অ্যামাউন্ট 1000, রিলেটেড এক্সপেন্স উইল বি ডিডাক্টেড ফর ট্যাক্স পারপাস অন এ ক্যাশ বেসিস। এটা কেউ একজন বলেন তো কি হবে? কারেন্ট লায়াবিলিটিস নামে একটা এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স আছে, যার ক্যারিং অ্যামাউন্ট 1000। এই 1000টা কোথায় আছে, কার বুকে আছে? ট্যাক্সের বইয়ে নাকি আইএফআরএস অ্যাকাউন্টেন্টের বুকে? আইফারএস এর অ্যাকাউন্টেন্ট আছে, আইএফআরএস অ্যাকাউন্টেন্ট বলতেছে আমার একটা 1000 টাকা লায়াবিলিটিস আছে, আর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট কি বলতেছে? ক্যাশ বেস। বলতেছে এটা ট্যাক্স কনসিকুয়েন্স নাই। হ্যাঁ, না কনসিকুয়েন্স নাই বলে নাই তো। রিলেটেড ট্যাক্স অ্যাকাউন্ট উইল বি ডিডাক্টেড ফর ট্যাক্স পারপাস অন এ ক্যাশ বেস। সে বলছে ক্যাশ বেসিসে। ও জিজ্ঞেস করছে যে আপনার এই এরকম লায়াবিলিটি কেন হইলো? বললো যে আমি আহ, একজনের কাছে লোন আনছিলাম, তো আমি তাকে টাকা দেই নাই, বাট যেহেতু টাইম চলে গেছে, 3 মাস হয়েছে, ইয়ার এন্ড শেষ, এখন আমি ধরতেছি যে তাকে টাকা দিতে হবে 1000, এই জন্য আমি রাখছি। তো ট্যাক্স অ্যাকাউন্টেন্ট কি বলবে যে এগুলো আমার কাছে কোনো ইয়া নাই, এগুলো বলে লাভ নাই। হ্যাঁ, আপনি যেদিন দিবেন ওই দিন এক্সপেন্স করেন, এখন আপনার লায়াবিলিটিজও হবে না, এক্সপেন্সও হবে না, ঠিক আছে? তাহলে কি হবে? লায়াবিলিটিজের খাতায় ট্যাক্স বেস হচ্ছে 0। বুঝাতে পারলাম? জি, ট্যাক্স অ্যাকাউন্টেন্টের খাতায় এটার ভ্যালু 0, কারণ ক্যাশ বেসিসে হয় নাই, যেহেতু ক্যাশ দেয় নাই, এক্সপেন্স হয় নাই, এক্সপেন্স যেহেতু হয় নাই, লায়াবিলিটিজও হয় নাই। তারপর কারেন্ট লায়াবিলিটিজ ইনক্লুড ইন্টারেস্ট রেভিনিউ রিসিভড ইন অ্যাডভান্স উইথ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 10,000, রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ ওয়াজ ট্যাক্সড অন এ ক্যাশ বেসিস। প্রায় একই ধরনের, এটা উল্টা আর কি, রেভিনিউ। তো এখানে একটা লায়াবিলিটিস ক্রিয়েট হয়েছে, অ্যাডভান্স ইন্টারেস্ট রেভিনিউ নিয়ে নিছে, মানে কাউকে ধার দিছিল, সে টাকাটা অ্যাডভান্স দিয়ে নিছে। তো নেওয়ার কারণে একটা 10,000 টাকা লায়াবিলিটিস হয়েছে, মানে আমরা যারা আমেরিকান সিস্টেমে পড়ি যে আনআর্নড রেভিনিউ, এরকম $10,000 একটা আনআর্নড রেভিনিউ আছে বা ডেফার্ড ইনকাম আছে। তো সেই ইনকামটা আমার আইএফআরএস অ্যাকাউন্টেন্টের লায়াবিলিটি হিসেবে ট্রিট করছে। আর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলতেছে যে আপনি যেহেতু ক্যাশ রিসিভ করেন নাই, আপনি মনে মনে হিসাব করছেন যে টাকা তার কাছে পাবেন, হ্যাঁ, তার কাছে আপনার দায় আছে, তো সেই জন্য আপনি কি হবে, এটা ক্যাশ বেসে এটার ভ্যালু হচ্ছে 0 ট্যাক্স বেজে। কারেন্ট লায়াবিলিটি এটা তো ইন্টারেস্ট রেভিনিউ রিসিভ অলরেডি রিসিভ করছে, রিসিভ করলে তো ট্যাক্স ইম্পোজ হবে না। ইন্টারেস্ট ইন্টারেস্ট রেভিনিউ রিসিভ, হ্যাঁ রিসিভ করেছে, সরি, রিসিভ করলে এটা ক্যাশ বেসেও পেয়েছে, দুজনের সেম হবে। ওকে, থ্যাংক ইউ। এরপর আছে কারেন্ট লায়াবিলিটিস ইনক্লুড অ্যাক্রুড এক্সপেন্স উইথ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 2000। কারেন্ট লায়াবিলিটিস একটা আছে যার 2000, রিলেটেড এক্সপেন্স হ্যাজ অলরেডি বিন ডিডাক্টেড ফর ট্যাক্স পারপাস। তাহলে এটার আসলে এখন আর কোনো কনসিকুয়েন্স নাই, অলরেডি ডিডাক্টেড, অর্থাৎ সেম, দুজনের অ্যামাউন্ট সেম হবে। কারেন্ট লায়াবিলিটিস ইনক্লুড অ্যাক্রুড ফাইন অ্যান্ড পেনাল্টিস 100, ফাইন অ্যান্ড পেনাল্টিস আর নট ডিডাক্টেবল ফর ট্যাক্স পারপাস। ট্যাক্স পারপাসে ডিডাক্টেবল না, তার মানে দুজনের ব্যালেন্স সেম হবে। এটা পার্মানেন্ট ডিফারেন্স। এটা একটা পার্মানেন্ট ডিফারেন্স। লোন পেয়েবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1 মিলিয়ন, লোন পেয়েবল উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। যেখানে কোনো ট্যাক্স কনসিকুয়েন্স নাই, সেখানে দুজনের ব্যালেন্স সেম। তারপর আমাদের একটা ট্যাক্স চার্জের অঙ্ক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে, এই ধরনের অঙ্ক আসে আর কি।
আর ওইটা আপনার ক্যালকুলেশনের সাথে লাগবে, আগে যেটা দেখালাম। একটা ব্যালেন্স শিট দেওয়া আছে যেখানে ডেফার ট্যাক্স এবং কারেন্ট লাইবিলিটিস ট্যাক্সেশন, অর্থাৎ কারেন্ট ট্যাক্স লাইবিলিটিস একটা নন কারেন্ট লাইবিলিটিস, দুইটা দেওয়া আছে 2 বছরের, 2001-2 বা 11-12। অ্যান্ড ট্যাক্স চার্জ ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট or loss for the year ended 30 September is 270 million. What amount of tax was paid during the year? ট্যাক্স কত পে করা হয়েছে এটা আমাকে বের করতে হবে। তো আপনারা জানেন যে যদি ট্যাক্স লায়াবিলিটি বাড়ে তাহলে কি হয়? ট্যাক্স লায়াবিলিটি বাড়লে একটা ইনকাম ট্যাক্স প্রফিট কমে যাওয়া, এক্সপেন্স হয়, প্রফিট কমে যায়। যে ট্যাক্স লায়াবিলিটি বাড়লে কি হবে? ইনকাম ট্যাক্স এক্সপেন্স হবে। আর যদি ট্যাক্স লায়াবিলিটি কমে তাহলে প্রফিট বেড়ে যাবে। প্রফিট বেড়ে যাবে। তো আমাদের দুইটা লায়াবিলিটিস সেটা কমেছে নাকি বেড়েছে এটা অনুযায়ী আমরা দেখব। তো এই অঙ্কটা কি কেউ এখন বুঝতে পারছেন বা করতে পারবেন এই মুহূর্তে? ডেফার ট্যাক্স বাড়ছে, জি, আর এটা ট্যাক্সেশন, প্রভিশন ফর ট্যাক্সেশন কমছে। আচ্ছা, এখানে কারেন্ট এবং ডেফার্ড অর্থাৎ কারেন্ট নন কারেন্ট লায়াবিলিটি দুইটাই আমরা যোগ করব। যোগ করে এখানে পাইলাম 300 আর এটাই পাইলাম 440। তো ট্যাক্স চার্জ যেটা অর্থাৎ 2001 থেকে এই ব্যালেন্সটা এখানে আসছে, এর মধ্যে আরো দুইটা ঘটনা ঘটছে। এই চার্জটা কি লায়াবিলিটির সাথে যোগ হবে নাকি বিয়োগ হবে? যখন একটা ট্যাক্স চার্জ করা হয়, ট্যাক্স চার্জের জার্নাল কি? ট্যাক্স চার্জ করলে তো লায়াবিলিটি বাড়বে। পারবে, হ্যাঁ। ইনকাম ট্যাক্স এক্সপেন্স। আচ্ছা, অনেকে ইনকাম ট্যাক্স এক্সপেন্স লেখে, অনেকে দেখি কারেন্ট ট্যাক্সটা লেখে। কারেন্ট ট্যাক্স, জি, কারেন্ট ট্যাক্স আর লেখা ইনকাম ট্যাক্স একই। এটা কি সেম জিনিস ছিল? জি, সেম জিনিস। কারেন্ট সেম জিনিস। ডেবিট সাইডে যেটা থাকে, আচ্ছা, কারেন্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, অনেকে ডেফার ট্যাক্স আর ট্যাক্স লায়াবিলিটি। লায়াবিলিটি, এখন লায়াবিলিটি বললে আপনার কারেন্ট লায়াবিলিটি বোঝায়, এটা ডিটিএ লায়াবিলিটিও হইতে পারে, মানে দুইটা ভাগও থাকতে পারে। আপনার অ্যামাউন্টগুলা দেখে কিছু মানে এটা স্প্লিট হয়ে যাবে আর কি, এই লায়াবিলিটিসটা দুইটা ভাগে, কারেন্ট আর নন কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। যাই হোক, তো আমাদের এই দুইটা যোগ করে এই 300 এর সাথে তাহলে কি হবে? 270 যোগ হবে, ঠিক আছে? আর আমার বের করতে হবে হোয়াট অ্যামাউন্ট অফ ট্যাক্স ওয়াজ পেড। এটা একটা এক্সাম স্ট্যান্ডার্ডের অঙ্ক, হ্যাঁ, এই ধরনের আসে আর কি। হোয়াট অ্যামাউন্ট অফ ট্যাক্স ওয়াজ পেড। এখন আমি যদি ট্যাক্স পে করি তাহলে আমার লায়াবিলিটি বাড়ে নাকি কমে? পে করলে তো লায়াবিলিটি কমবে। লায়াবিলিটি কমবে। তাহলে আমার 300 আর 270 থেকে আমার বিয়োগ করতে হবে যত আমি পে করেছি। তাহলে আমি কত পে করেছি এটাই আমার বের করতে হবে, মানে জিনিসটা ব্যালেন্সিং করে করতে হবে। 300 এর সাথে 270 যোগ হলো, যোগ হওয়ার পর কিছু একটা বিয়োগ হবে, কিছু একটা বিয়োগ হবে, বিয়োগ হলে রেজাল্টটা হবে 440। তাহলে কত বিয়োগ হবে? এটা হলো আমার আনসার, ঠিক আছে? এখানে কত হয়? 570 মাইনাস 440, এটা আসে 130 নাকি? 270 কিভাবে আসলো? 270 যে বলা আছে যে 270 হচ্ছে চার্জ, ট্যাক্স চার্জ, মানে এক্সপেন্স চার্জ হয়েছে, তাহলে আমার লায়াবিলিটি বেড়েছে। আগে 300, এক্সপেন্স চার্জ করে 270, তাহলে 570 হলো। 570 থেকে আমি কত পে করেছি? এমন একটা কিছু পে করেছি
যাতে 440 হয়ে গেছে 2002 সালে। ঠিক আছে, তাহলে কত পে করেছে এটা আমার বের করতে হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, করবো? করবেন আগে এই রিলেটেড কারো কোশ্চেন থাকলে আমি শুনি, তারপরে আপনারটা জি, শুনি। এই রিলেটেডই, হ্যাঁ, বলেন। প্রশ্নটা এই related। এই যে ট্যাক্স যেটা ট্যাক্স চার্জ ইন দ্য স্টেটমেন্ট প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2002 বা 2012, যে 270। হ্যাঁ। তো এটা আমরা যোগ করলাম 2001 এর যে ব্যালেন্স 300 হ্যাঁ। ওটার সাথে। হ্যাঁ। এখন এটা তো 2012 সাথে যোগ হবে না, যেহেতু 30 সেপ্টেম্বর 2012 তে চার্জ হয়েছে 270। 12 ব্যালেন্সটা যোগ হচ্ছে আর কি। ঠিক না, আছে, এই 270 তো 12 এর সাথে যোগ হওয়ার কথা, 12 440 এর সাথে। না, আপনার 11 ব্যালেন্সের সাথেই যোগ হয়ে 12 ব্যালেন্সটা দাঁড়াবে। ঠিক আছে, 11 ব্যালেন্স। আমার কোশ্চেনটা ছিল যেহেতু 30 সেপ্টেম্বর 2012 তে ক্রিয়েট হয়েছে যে 270 মিলিয়ন। জি, আমার কোশ্চেনটা এই জায়গায় 2021 ক্রিয়েট হয়েছে সেটা বলে নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। এখানে মানে এই ব্যালেন্সটা 2001 এর হবে আর কি। 1 এর ব্যালেন্সটা 1 এর চার্জ হলো 270, সেটা যোগ করে ব্যালেন্স হবে 440। ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে। আচ্ছা, এখানে ট্যাক্স চার্জ বলতে কি শুধু আমরা এই যে এখানে আমরা 300 করলাম, 140 আর 160 যোগ করলাম না 300, এটা কি আসলে ট্যাক্স চার্জ বলতে কি দুটেই কি বুঝছে? ডেফার্ড ট্যাক্স এবং কারেন্ট ট্যাক্স দুইটাই বুঝছে? হ্যাঁ, দুইটাই। এখানে এই 270 এর ভিতর দুইটাই আছে, এটা আলাদা করা ট্যাক্স চার্জ বলতে দুইটাকে বোঝায় নাকি? দুইটাকেই বোঝায়। হ্যাঁ, এটা আমাদের আগের স্লাইডটা মনে হয় ছিল, বেশ কয়েকটা আগের স্লাইডে ছিল, দেখেন। এই যে এখানে ছিল ইনকাম ট্যাক্স এক্সপেন্স বলতে আমার কারেন্ট এবং ডেফার্ড ট্যাক্স দুইটাই বোঝায়, দুইটা যোগফল। একটু ঘোরা বের করছে আর কি, যাই হোক। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি? লায়াবিলিটিজের সাথে এক্সপেন্সটা চার্জ করে আর যেটা পেমেন্ট করলাম সেটা বিয়োগ দিলে নতুন লায়াবিলিটি ব্যালেন্স দাঁড়াবে আর কি। 130 কি পেমেন্ট করলাম কেন বুঝবো? 130 তো লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি আছে। লাইবিলিটি মানে কি? টাকাটা পেড করে নাই, ইনকাম ট্যাক্স খরচ দেখাচ্ছি করে আমি ট্যাক্স পেমেন্ট করেছেন বলেই 440 হয়েছে, নাহলে আমার ব্যালেন্স দাঁড়াতো 570। লাইবিলিটি ছিল 300, নতুন চার্জ করে নতুন করে লাইবিলিটি বাড়ালেন আরো 270, তাহলে লাইবিলিটির ব্যালেন্স হলো 570। যেহেতু লাইবিলিটির ব্যালেন্স হয়ে গেছে 440, তার মানে লাইবিলিটি কখন কমবে? আপনি যখন পেমেন্ট করেছেন, তো কত পেমেন্ট করেছেন, যত পরিমাণ পেমেন্ট করলে 440 হয় ততই পেমেন্ট করেছেন। এখানে ওই যে ক্যাশ ফ্লোর কনসেপ্ট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ক্যাশ ফ্লো। এই অঙ্কটা ক্যাশ ফ্লোতে কাজে লাগে। এটা হচ্ছে ক্যাশ ফ্লোর অ্যামাউন্ট। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। ট্রায়াল ব্যালেন্স শোজ ডেবিট ব্যালেন্স 2.1 million brought forward on current tax and a credit balance 5.4 million deferred tax. Tax charge for the current year is estimated 16.2 million. Tax charge মানে tax expense, and carrying amount net asset 13 million in excess of their tax base. The income tax rate is 30%. What an amount will be shown in the income tax in the statement of profit or loss for the year? এটা এখানে 2 মার্ক লেখা আছে, এটা আপনার পরীক্ষা আসলে মিনিমাম 5 মার্ক থাকবে। আচ্ছা, এখানে প্রশ্ন কি বুঝতে আর অসুবিধা হয়েছে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন?
প্রশ্নটা এক্সপ্লেইন করলে ভালো হতো। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি। কোম্পানি ট্রায়াল ব্যালেন্স শোজ ডেবিট ব্যালেন্স, এটা একজন একটু বলেন ইন কারেন্ট ট্যাক্স, এই কথাটার মানে কি? মানে যদি এটা মানে এটা এটা পেমেন্ট দেখানো হয়েছে, জি এটার মধ্যে মানে এটা এক্সপেন্স দেখানো হয়েছে, এটা এটা কারেন্ট ট্যাক্স হিসাবে। কথা বুঝেছেন না স্যার? শোনা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আমি বলি, ট্রায়াল ব্যালেন্স শোজ ডেবিট ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড অন কারেন্ট ট্যাক্স। তো কারেন্ট ট্যাক্স আসলে কি? ট্যাক্স এক্সপেন্স, কিন্তু ব্রট ফরওয়ার্ড করছে মানে রয়ে গেছে, অর্থাৎ অ্যাসেট হয়ে গেছে। এটা এটা কখন হয়? আমরা যখন আমরা কোনো কোনো সময় অ্যাডভান্স পেমেন্ট দেই না, ওই যে ইম্পোর্ট করার সময়, অথবা বছরে 4 বার অ্যাডভান্স পেমেন্ট দিই, তাই না? এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। এইটার জার্নাল আমরা একটু ভাঙে ভাঙে করি। যদি অর্থাৎ হচ্ছে Advance পেমেন্ট advance to করার debit to পর bank. আমার এটা ব্যালেন্স হয়ে গেছে, মানে অ্যাক্সেস পেমেন্ট হচ্ছে আমার, এটা তাহলে একটা এটাই তো মেইন করতেছে। এটা হলো অ্যাডভান্স ট্যাক্স ডেবিট টু ব্যাংক। ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, আর ব্যাংক ক্রেডিট। তো ট্যাক্স এক্সপেন্স না, এটা আসলে অ্যাডভান্স ট্যাক্স ডেবিট আর কি। অ্যাডভান্স ট্যাক্স। মানে আমার এটা একটা কারেন্ট অ্যাসেট। মানে অ্যাডভান্স ট্যাক্সের আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স এটা নাকি? জি, অ্যাডভান্স ট্যাক্স অ্যাসেট এটা মানে, কিন্তু এই অ্যাসেটটা হয়েছে আমার এক্সপেন্সের কারণেই। এই 2100 কিন্তু আমার তাহলে একটা এক্সপেন্স। এই বছরে তো আমার খরচ হিসেবে আমি দেখাবো না এটা। না, এটা তো আমরা পরবর্তী যে ট্যাক্স ক্রিয়েট করব ও, এখানে অ্যাডজাস্ট করার পর আপনি যখন টাকা দিয়েছেন তখন তো এটা আপনার খরচ এই বছর। আচ্ছা, এরপর আইটেমটা দেখেন, এ ক্রেডিট ব্যালেন্স অফ 5.4 মিলিয়ন ডেফার্ড ট্যাক্স, এটার নাম কি? এটা হচ্ছে 5400, এর নাম হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। yes, Deferred tax liability. জি, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটা 5400। এরপর বলতেছে ট্যাক্স চার্জ ফর কারেন্ট ইয়ার এস্টিমেটেড, এটা তো ট্যাক্স চার্জ মানে হচ্ছে এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স 16200, and carrying amount of net asset 13 million in excess of their tax base। এখানে ট্যাক্স বেজ বড় নাকি ক্যারিং ভ্যালু বড়? ট্রেডিং বিলি বলো। অ্যাসেটের ক্যারিং ভ্যালু মাইনাস ট্যাক্স বেজ, এখানে রেজাল্ট আসছে পজিটিভ, তাই না? 1300 পজিটিভ আসছে, প্লাস ক্যারিং ভ্যালু বড়। তাহলে ক্যারিং ভ্যালু বড় হলে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে না ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে? লায়াবিলিটি হবে। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে, এবং সেটার পরিমাণ বের করতে গেলে আমাকে 30% দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, গুণ দিলে আমার 3900 আসবে। এই জিনিসটার নাম হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তাহলে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ছিল 5400, এখন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে 3900। কত কমলো? 1500, এটা কমেছে, ঠিক আছে। যদি লায়াবিলিটি কমে তাহলে এক্সপেন্স কি হবে? রিভার্স হবে, ঠিক আছে, বা ইনকাম হবে আর কি, ইনকামের মতো ট্রিট হবে। এখন আমার জানতে চাইছি কি, হোয়াট অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স শোন ইন দ্য প্রফিট অর লস। ইনকাম ট্যাক্স কি কি প্রফিট অর লসে কত দেখাতে হবে? তাহলে আমি প্রফিট অর লসে কি কি দেখাবো? 16200 কি প্রফিট অর লসে দেখাবো?
দেখাবো না? হ্যাঁ দেখাবো, এটা ট্যাক্স দেখাবো, কাজ হিসেবে দেখাবো। এক্সপেন্স হয়েছে 2100 দেখাবো। আর এই যে এই দুইটার যে ডিফারেন্স, এটা কমে গেল, এটা কি আমার এক্সপেন্স বাড়াবে না কমাবে? এক্সপেন্স কমাবে, ঠিক আছে। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ছিল কত? 5400, হয়েছে কত? 3900, 1500 কমেছে, ঠিক আছে। লায়াবিলিটি কমলে আমার ইনকাম হবে, অথবা আমরা যে হিসাব করছি এক্সপেন্সের বিপরীত হবে। এটা আপনারা ওইভাবে মিলাই নিন। আমরা যেভাবে করছি ওরা একটু অন্যরকম করে করছে। এখানে ক্যালকুলেশনটা করলে আসবে আর কি রেজাল্টটা। এখানে রেজাল্টটা 16,800 এটা আসবে। এটা কি বুঝছেন সবাই? না বেশি জটিল হয়ে গেছে? আমাকে ক্যালকুলেট করতে বলছে এক্সপেন্স 2100 আমি প্রথমেই দিয়েছি, এটা আমার আমি রাখলাম 2100। 16,200 আমি হিসাব করেছি দিতে হবে, এটা রাখলাম। আর আমার একটা ছিল 5,400, আর নতুন হয়েছে 3,900, তাহলে আমার কমেছে যেহেতু আমি এটা ইনকাম হিসেবে নিব, অর্থাৎ এক্সপেন্স আমার বের করতে বলছে, তার রিভার্স হচ্ছে এক্সপেন্স। এই হচ্ছে আমার টোটাল ব্যালেন্স, যেটা আমার প্রফিট আর লসে শো করা হবে। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস কি কারণে হয়? ইন্টারেস্ট রেভিনিউর কারণে হয়। ইন্টারেস্ট রেভিনিউ আপনি বাকিতে রিসিভ করছেন, বাট ক্যাশ সে মানে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলতেছে যে এটা ক্যাশে রিসিভ করলে একমাত্র দেখানো যাবে। সেল অফ গুডস রেভিনিউ এটাও হতে পারে। আপনি যদি ক্যাশ মানে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট যদি বলে বা এনবিআর যদি বলে যে ক্যাশে হবে, তখন ডেপ্রিসিয়েশন বিভিন্ন রেট চেঞ্জের কারণে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন আপনি হয়তো 3 বছরে বা 2 বছরে চার্জ করার সুযোগ পাচ্ছেন ইনকাম ট্যাক্স পারপাসে, বাট আপনার কোম্পানি অ্যালাউ করছে 10 বছরে বা 5 বছরে, তো সেখানে ডিফারেন্স হতে পারে। ডেভেলপমেন্ট কস্ট হতে পারে, ডেভেলপমেন্ট কস্ট আপনি হয়তো ক্যাপিটালাইজ করছেন, আর আমাদের এনবিআর বলতেছে যে আপনি খরচ করেছেন যে বছর, সেই বছরই টোটাল এক্সপেন্স দেখাতে হবে। ওই বছর আপনি এক্সপেন্স দেখায় দিলেন, আর ডেভেলপমেন্ট কস্ট যদি আপনি আপনার ব্যালেন্স শিটে IAS 38 অনুযায়ী রেখে দেন, তাহলে আপনার একটা টেম্পোরারি ডিফারেন্স হবে। কেমন? যে আপনি ডেভেলপমেন্ট কস্ট নামে একটা অ্যাসেট দেখাচ্ছেন, কিন্তু ট্যাক্স বেজে এটার ব্যালেন্স হচ্ছে 0। প্রিপেইড এক্সপেন্স একই ধরনের, আপনি যখন এক্সপেন্স করেছেন, ক্যাশ খরচ হয়েছে, তখন আপনি এক্সপেন্স দেখাবেন ইনকাম ট্যাক্সের হিসাব মতে, এবং আপনি কোনো অ্যাসেট রাখতে পারবেন না। বাট আপনার আইএসএ হয়তো আপনি একটা এক্সপেন্স রেখেছেন, IFRS অ্যাকাউন্টিং অনুযায়ী এক্সপেন্সটাকে আপনি হয়তো ক্যাপিটালাইজ করেছেন, এবং সেখানে আপনার একটা অ্যাসেটের ব্যালেন্স আছে। বাট ট্যাক্স বেজে ট্যাক্স অ্যাকাউন্টেন্টের খাতায় প্রিপেড এক্সপেন্স নামে কোনো অ্যাসেট নাই। তাহলে এই যে ডিফারেন্সটা হলো, এগুলোর জন্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে, ভবিষ্যতে আপনাকে পে করা লাগবে। কারণ এখন আপনি এক্সপেন্স দেখাতে পারছেন বেশি, এবং এই কারণে আপনি ট্যাক্স কম দিয়েছেন। ঠিক যে পরিমাণ ট্যাক্স কম দিয়েছেন সেটা ভবিষ্যতে আপনাকে বেশি দিতে হবে, এবং ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে থাকবে। এখন তুলনামূলক আগের চেয়ে একটু ইজি একটা অঙ্ক দেখি আমরা। কোম্পানি পারচেজ অ্যান অ্যাসেট কস্টিং 1,500 at the end of 2008, carrying amount 1,000, the cumulative depreciation for tax purpose is 900, and tax rate is 25%. এখানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কত? এই অঙ্কটা যদি এতক্ষণ পড়ার পরে না পারেন, এটা আসলে খুবই চরম ব্যর্থতা হবে আমার জন্য। একটু সবাই রেসপন্স করেন। আপনি যারা
আগেরগুলো ঠিকমতো বা ভালোভাবে বুঝেন নাই, তারা একটু রেসপন্স করেন, একটু আমার মতে দেখেন। এখানে আমরা একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ছিল, আরেকজন আইএফআরএস অ্যাকাউন্টেন্ট ছিল। তো ট্যাক্স অ্যাকাউন্টেন্টে আমি প্রথমে আইএফআরএস অ্যাকাউন্টেন্টটাই দেখি, আইএফআরএসটা ইজি হয়। আমাদের অ্যাসেটের ভ্যালু কত ছিল? 1500 আইএফআরএস অ্যাকাউন্টেন্টে। কেরিং অ্যামাউন্ট 1000। কিভাবে আসছে? সে নিশ্চয়ই 500 অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিয়োগ করেছে 1000। এটা কি ক্লিয়ার সবার কাছে? একটু কি বুঝতে পেরেছেন? না ভাই, যদি আরেকবার বলতেন। আচ্ছা, বুঝতে পারিনি। আগে প্রশ্নটা দেখেন। একটা অ্যাসেট পারচেজ করেছে $1500, তো এটার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1000, আর কিউমুলেটিভ ডিপ্রিসিয়েশন ফর ট্যাক্স পারপাস হচ্ছে 900, ট্যাক্স রেট হচ্ছে 25%। এখন আমরা দুইজন অ্যাকাউন্টেন্ট নিয়েছি, একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট আর একজন হচ্ছে আইএফআরএস অ্যাকাউন্টেন্ট। আইএফআরএস অ্যাকাউন্টেন্টে তার খাতায় তার ব্যালেন্স শিটে কীভাবে দেখাচ্ছে অ্যাসেটটাকে? 1500 দিয়ে কিনেছে আর 1000 তার ব্যালেন্স আছে, তাহলে 500 কি করেছে? ডেপ্রিসিয়েশন চার্জ করছে। এটা একটু বোঝা গেছে? জি ভাই। জি। এরপর আপনি আসেন ট্যাক্স অ্যাকাউন্টেন্টের খাতায়। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এটা কত দিয়ে কিনেছে বলবে? 1500 দিয়েই। আর ট্যাক্স অ্যাকাউন্টেন্টে তার ডেপ্রিসিয়েশন চার্জের হিসাব আলাদা, সে কত বলতেছে ট্যাক্সের জন্য ডেপ্রিসিয়েশন? 600 না, ডেপ্রিসিয়েশন বলছে 900। না 900 তো ঠিক আছে, হ্যাঁ, আমি 1500 এর মধ্যে ব্যালেন্স হচ্ছে 600। জি, ব্যালেন্স। ব্যালেন্স হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে দুজনের একটা ডিফারেন্স হইলো। এখন আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব? আইএফআরএস থেকে ট্যাক্স। আইএফআরএস থেকে ট্যাক্স, খুব সময় মনে রাখবেন, আইএফআরএস থেকে ট্যাক্স। তাহলে আমাদের 1000 থেকে 600 বিয়োগ করলে থাকবে 400। এই 400 হচ্ছে পজিটিভ। তো আমরা কি অ্যাসেটের হিসাব করছি না লায়াবিলিটিজের হিসাব করছি? আমরা অ্যাসেটের হিসাব করছি নাকি লায়াবিলিটিজের হিসাব করছি? এটা কি আমার অ্যাসেট? এই যে 1500 টাকায় যেটা কিনছিলাম, এটা অ্যাসেট না লায়াবিলিটিজ? অ্যাসেট। তাহলে অ্যাসেটে যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে কি হবে? ডিটিএল হবে। ঠিক আছে? পরিমাণ কত হবে? 400 না, 400-র সাথে রেট দিয়ে গুণ দিবেন 25%, তাহলে 100 হবে। এটা বুঝে থাকলে পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে সিম্পল আর কি, সিম্পল পারপাসে। আপনি ট্যাক্স বেসটা বুঝতে পারলে কোনো ইয়ে হবে না। আর এখানে তো ভুল হওয়ার কথা না। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে না? হ্যাঁ, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে। আচ্ছা, আমি তো স্লাইড দিয়ে দিব, দেখবেন, অসুবিধা নেই। তো ডিডাক্টিবল টেম্পোরারি ডিফারেন্স কখন ক্রিয়েট হয়? রিপায়ারমেন্ট বেনিফিট এর ক্ষেত্রে, অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে, ইনভেন্টরিজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, কীরকম রিটায়ারমেন্ট বেনিফিট? আপনারা আইএস 19 মনে হয় করেন নাই, ওটা ফাইনাল লেভেলে আছে, বা কিছুটা হয়তো করে থাকতে পারেন। আইএস 19 এরকম আমাদের ডিফাইন্ড বেনিফিট প্ল্যান থাকে, অথবা ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান থাকে। তো এইসব কন্ট্রিবিউশনে আমরা যে টাকাটা দিই, আমরা এটা এক্সপেন্স হিসেবে দেখাই। এবং আমাদের ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে, আপনি যদি গ্র্যাচুইটি ফুল পেমেন্ট না করেন ততক্ষণ পর্যন্ত আপনি এক্সপেন্স দেখাতে পারবেন না, একবারে দেখাবেন সবটা। তো এই কারণে আমাদের এই একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়। আমরা চাই প্রতি বছর এক্সপেন্স দেখাইতে, আর ইনকাম ট্যাক্স অথরিটি বলে যে যখন আপনি পেমেন্ট করবেন তখন এক্সপেন্স দেখাবেন। তো এই টেম্পোরারি ডিফারেন্স কারণে আমার ডিডাক্টিবল টেম্পোরারি ডিফারেন্স বা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হয়। এই ধরনের আরও 2-3টা এক্সাম্পল দেওয়া আছে। রিসার্চ কস্টের কারণে, গভর্নমেন্ট গ্র্যান্টের কারণে। গভর্নমেন্ট গ্র্যান্টের কারণে কীভাবে হতে পারে? গভর্নমেন্ট গ্র্যান্ট IAS 20টা কি পড়ছেন আপনারা?
কি কি আছে বলুন তো গভর্নমেন্ট গ্র্যান্টে? গ্র্যান্ট, গভর্নমেন্ট গ্র্যান্ট কত প্রকার? দুই প্রকার, গ্র্যান্ট রিলেটেড টু অ্যাসেট আর গ্র্যান্ট রিলেটেড টু ইনকাম। অ্যাসেটের ক্ষেত্রে আপনি অ্যাসেটটা কি করেন? আপনি অ্যাসেটটাকে এই ইনকামটাকে কি করেন? ডেফার্ড ইনকাম হিসেবে দেখান। তো আমাদের যে ট্যাক্স অথরিটি বলতেছে না, এটা আপনি ডেফার্ড ইনকাম দেখায় প্রতি 5 বছর বা অ্যাসেটের ইউজফুল লাইফ অনুযায়ী আপনি আস্তে আস্তে ইনকাম দেখাবেন, এটা হবে না। আপনি যখন টাকা পাইছেন পুরাটাই আপনার ইনকাম, ঠিক আছে? তো এই কারণে আমাদের এই যে ট্যাক্স বেজ এবং আমাদের আইএফআরএস অ্যাকাউন্টিং এর যে ক্যারিং ভ্যালু সেটা ডিফারেন্স হয়, এবং এখানে আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হয়। তো আমরা একটু আগে যে অঙ্কটা দেখলাম অনেকটা সিমিলার একটা অঙ্ক, যে পারগাথা কোম্পানি রিকগনাইজেস লায়াবিলিটি 10,000 অ্যাক্রুড প্রোডাক্ট ওয়ারেন্টি কস্ট। এখন ওই যে আইএফআরএস যে তার খাতায় লায়াবিলিটিজের ভ্যালু কত? লায়াবিলিটিজের ভ্যালু 10,000। দিস ওয়ারেন্টি কস্ট উইল নট বি ডিডাক্টেবল ফর ট্যাক্স পারপাস। তো এই যে 10,000 করেছেন, এটা জার্নাল কি ছিল? ওয়ারেন্টি প্রভিশনের জার্নাল কি কেউ বলতে পারেন? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি প্রভিশন ক্রেডিট বা লায়াবিলিটি ক্রেডিট এরকম ছিল। তো এই যে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর আনআর্নড ওয়ারেন্টি এক্সপেন্সেস, এটা আসলে ভবিষ্যতে একার হইতে আনার না, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট আর কি, ওয়ারেন্টি রিলেটেড লায়াবিলিটিটা আপনার ক্রেডিট করলেন। এখন এই যে একটা এক্সপেন্স দেখাইছেন, এখানেই সমস্যা। ট্যাক্স অথরিটি বলতেছে আপনি এক্সপেন্স দেখায় আমার ইনকাম কমায় ফেলছেন। এই খরচ তো আপনি কোথাও করেন না, এখনো তো ওয়ারেন্টি ক্লেম হয় নাই, ক্লেম সামনে হবে। যেদিন আপনার খরচ হবে সেই দিন দেখায়েন, এখন দেখানোর প্রয়োজন নাই। এইটা বলাতে আপনার এই এক্সপেন্স ডিসঅ্যালাউ করে দেওয়াতে এই লায়াবিলিটিসও তারা মানে না। তো আইএফআরএস এর যে লায়াবিলিটিস, ট্যাক্সের বেজে লায়াবিলিটিস কত হয়? 0। সে বলতেছে না, এরকম কোনো কিছু নাই। 0 হলে আমার এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সটা ট্যাক্স রেটে গুণ দিয়ে 2,500 হবে। এখন এটা অ্যাসেট লায়াবিলিটি হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? যেহেতু লায়াবিলিটিস এবং এটা আমার একটা কি হয়েছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? রেজাল্ট পজিটিভ আসছে, তাই না? ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করে রেজাল্ট আসছে আমাদের পজিটিভ, ঠিক আছে? তো ক্যারিং অ্যামাউন্ট ছিল 10,000, ট্যাক্স বেস নীল, একটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হয়েছে। ট্যাক্সেবল প্রফিট ইন ফিউচার পিরিয়ড, আমরা আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা থেকেও পরীক্ষায় টেস্ট করে। আমি যখন একটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করি, তখন আমার এটা ক্রিয়েট করতে কোনো বাধা নাই, করা যায়। আর যখন আমি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করি তখন আমার কিছু কন্ডিশন আছে। যেহেতু আমি এটাকে অ্যাসেট বলছি, এটা ভবিষ্যতে আমি এটা থেকে ক্যাশ ফ্লো পাবো বা বেনিফিট দিবে অথবা ট্যাক্স কম দেওয়া লাগবে, এই ধরনের একটা সুবিধা যদি না হয় তাহলে আমি করতে পারবো না। তো ট্যাক্স কম দেওয়া লাগবে সেটা কখন ঘটবে? যখন আমি ভবিষ্যতে ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে। এখন আমার একটা লস মেকিং কোম্পানি হলে আমার এটা কি হবে? কখনোই ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করা যাবে না। এই কন্ডিশনটা জাস্ট একটা কন্ডিশন মনে রাখবেন, তাহলেই হবে। যে আমাকে একটা কোম্পানির এমন একটা সিনারিও দিয়ে এক্সাম্পল বলেছে যে কোম্পানিটা 3-4 বছর যাবত লস করছে এবং ভবিষ্যতে কবে প্রফিটে যাবে এটা বোঝা যাচ্ছে না। এই ধরনের কোম্পানির ট্যাক্স বেজ এবং ক্যারিং অ্যামাউন্টের ডিফারেন্সের কারণে আমার ট্যাক্স ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করা প্রয়োজন হচ্ছে। আমরা এতক্ষণ যেটা শিখলাম আর কি।
তো আমাদের কনসেপ্টে এখন আমরা বলবো যে না, এই ডেফার্ড ট্যাক্স অ্যাসেট দেওয়া যাবে না, যেহেতু সে একটা লস কোম্পানি। এটা বলে আপনাকে জিরো দেখাতে হবে। এই জিনিসটা আপনাকে আলাদাভাবে টেস্ট করবে। এটা অঙ্ক পারেন ঠিকই, কিন্তু কনসেপ্টটা না বুঝলে আপনার রেজাল্ট আসবে না। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি দেখেন, বিগিনস ট্রেডিং ইন ফার্স্ট ইয়ার, মেক্স প্রফিট 5 million, the depreciation charge 1 million, tax allowance on this asset 1.5 million, rate of income tax is 30%. এটা কত হবে এখানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লায়াবিলিটি? এখানে কি কোনো টেম্পোরারি ডিফারেন্স আছে? এখানে কি টেম্পোরারি ডিফারেন্স আছে? আছে। আছে, ডিপ্রিসিয়েশন আছে। ট্যাক্স অ্যালাউন্স, ডিপ্রিসিয়েশন চার্জ, মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একরকম, আবার ট্যাক্সের জন্য অন্যরকম। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে 0.5। এই 0.5-এর উপর ট্যাক্স রেট 25 বা 30% যা আছে, এটাই হলো আমার একটা টেম্পোরারি ডিফারেন্স আছে। হ্যাঁ, টেম্পোরারি ডিফারেন্সে আমার জন্য the tax liability debit for profit loss increased by deferred tax liability, একটা ডিটিএল ক্রিয়েট হবে এখানে। 0.15 মনে হয়। আমরা শেষের দিকে চলে আসছি মোটামুটি। আমাদের ডেফার ট্যাক্স অন রিভ্যালুয়েশনের ক্ষেত্রে কিভাবে ডেফার ট্যাক্স চার্জ হয় সেটা দেখি। একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাসেট ক্যারিং অ্যামাউন্ট বিফোর রিভ্যালুয়েশন। একটা অ্যাসেটের ভ্যালু আছে 60,000, আমরা রিভ্যালু করলাম কোনো একটা পয়েন্টে 90,000, তাহলে আমার রিভ্যালুয়েশন সারপ্লাসে 30,000 টাকা গেল, কিন্তু ট্যাক্স বেজ এখনও 90,000 রয়ে গেছে, যে কারণে আমার টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে 30,000, এবং ট্যাক্সের 30% হওয়ার কারণে ডেফার ট্যাক্স লায়াবিলিটি হবে 9,000। এটা কি সবার কাছে ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পেরেছেন? রেগুলেশনটা আরেকটু যদি বলেন। আমার ক্যারিং অ্যামাউন্ট ছিল 60,000, একটা মনে করেন বিল্ডিং, সেটা 90,000-এ রিভ্যালু করলেন, তাহলে রিভ্যালুয়েশন সারপ্লাসে গেল 30,000, আর ট্যাক্স বেজ এখনও 60,000 রয়ে গেছে। কারণ ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ওই আপনি কবে রিভ্যালু করছেন এটাকে সে মানবে না। সে বলবে যে আপনি তো অ্যাসেট কিনছেন 90,000-এ, সেটা থেকে যেইভাবে বিয়োগ করে ট্যাক্স রেট অনুযায়ী আপনার 60,000 ছিল, ওইটাই আপনার ট্যাক্স বেজ। তো এই ডিফারেন্সটার কারণে একটা ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হলো 9,000। ঠিক আছে? এটা কি পার্মানেন্ট হয় না, যেহেতু ট্যাক্স অ্যালাউ করবে না কখনো? ট্যাক্স অ্যালাউড না, কিন্তু আপনি তো এটার উপর আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন নতুন করে। এখন আপনি কোম্পানিতে আপনি চার্জ করবেন কত? 90,000 উপরে করবেন না 60,000 উপর করবেন? 90,000 উপর করবেন। তাহলে আপনি ভবিষ্যতে এক্সপেন্স বেশি দেখাবেন না? ভবিষ্যতে এক্সপেন্স বেশি দেখাবেন এবং ভবিষ্যতে ইনকাম কম দেখাবেন, ট্যাক্স কম দিবেন। সেজন্য তার মানে হলো ডেফার ট্যাক্স লায়াবিলিটি তো ক্যারি ফরওয়ার্ড হবে যখন আমি অ্যাসেটটা ডিসপোজ করব। হ্যাঁ, যখন তখন ফেয়ার ভ্যালুতে যে তখন এখানে অ্যাডজাস্টমেন্ট হবে, তখন এখন একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হলো। এটা আমাদের নতুন পড়া না, এতক্ষণ যা দেখছি শিখছি কিভাবে ট্যাক্স বেস ভিউ করে। একই, আমার শুধু একটা পয়েন্ট আছে, জাস্ট পর স্লাইডে আছে, এটাই দেখলে বুঝবেন। মানে রিভ্যালুয়েশনের এই জার্নালটা এটা কর্পোরেট রিপোর্টিং এর অংশ, এটা এফআরএ নাই। তারপরে যেহেতু ছোট জিনিস আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটা জিনিস দেখেন, আপনি পিপি ডেবিট করছেন আর রিভ্যালুয়েশন সারপ্লাস বা ওসিআই ক্রেডিট করছেন। এখন আপনার জার্নাল হওয়ার কথা কি ছিল? আমরা তখন যা শিখলাম, আমাদের জার্নাল ছিল সবগুলাই ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ডিটিএল ক্রেডিট, এটা ছিল না আমাদের জার্নাল এতক্ষণ। ডিটিএল ক্রিয়েট, এখন এখানে জাস্ট এই ট্যাক্স এক্সপেন্সের পরিবর্তে আপনার ওসিআই কে ডেবিট করবেন, যেহেতু এটা রিভ্যালুয়েশন রিলেটেড, এই অ্যাসেটটা রিলেটেড, সেই জন্য।
যেহেতু রিভ্যালুয়েশনের ইনকামটা ওসিআইতে গেছে, তাহলে ডেফার্ড ট্যাক্সের এক্সপেন্স এটা তো আইফারতে বলা আছে ওসিআইতেই যাবে। এটা জাস্ট কনসেপ্ট, ক্যালকুলেশন সেম। ঠিক আছে, রিভ্যালুয়েশন সারপ্লাস ইজ ডেবিটেড ইনস্টেড অফ ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট করার কথা ছিল, আমার জাস্ট রিভ্যালুয়েশন সারপ্লাসটা ডেবিট হয়েছে, যেহেতু আগে আমি রিভ্যালুয়েশন সারপ্লাস ক্রেডিট করেছিলাম। ভবিষ্যতে এই অ্যাসেটের ডেফার ট্যাক্স আমি 30,000 পর্যন্ত, যতক্ষণ আমার ওই যে ওসিআইতে আছে তত পর্যন্ত আমি ভিউ করতে পারবো। এই 9,000 করে 3 বার, তারপরে যদি আরও থাকে আরও 3,000 করতে পারবো। এরপর যদি আরও ডেপ্রিসিয়েশন করার প্রয়োজন পড়ে তখন আমি হচ্ছে আমার এক্সপেন্স ডেবিট করব। তো জেট কোম্পানি ওনস প্রপার্টি হুইচ হ্যাজ ক্যারিং ভ্যালু বিগিনিং অফ এটা 15 লাখ ছিল, অ্যাট দ্য এন্টার্ড এ কন্ট্রাক্ট টু সেল প্রপার্টি 18 লাখ। তাহলে আপনার এখানে রিভ্যালু করেছেন কত? 3 লাখ। তাহলে 3 লাখের জন্য কি হবে? আমার একটা ডেফারেন্স লায়াবিলিটি ক্রিয়েট হবে, এটা 30%। আর আমাদের এটা হচ্ছে আপনার ডিটেইল অংশটা আর কি। হ্যাঁ, সরি, এর আগেরটা দেখুন। মানে আমরা যেই অঙ্কটা এই যে 30,000 আর 60,000 অ্যাসেট 90,000 রিভ্যালু করে তারপর 30,000কে আমরা এই যে 9,000 বের করলাম, এই অঙ্কটারই ইনকাম ট্যাক্সে কোথায় যাচ্ছে আর প্রফিট অর লস মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কোথায় যাচ্ছে এটা আলাদা করে দেখাইছে, একই জিনিস। তো একটা জিনিস আমার আরেকটা বলতে হবে, এটা আমার স্লাইডে নাই এই জন্য। তো আপনারা ট্যাক্স রেটটা নিয়ে কি জানেন বলেন তো? ট্যাক্স রেট তো আমি সবসময় 30%, 25% বলতেছি। ট্যাক্স রেট তো চেঞ্জ হয় নাকি? এবারও তো চেঞ্জ হলো, 27.5, 25 থেকে 27.5, 22.5 বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি কোন রেটটা ইউজ করব? এটার ক্ষেত্রে আইএসএ কি বলা আছে কেউ জানেন? বলা আছে সাবস্টেন্সিয়ালি এনেক্টেড। ঠিক আছে, তো মনে করেন পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে 25 আছে, বাইরা 30 হবে, কারণ আপনি কি 30 দিতে পারবেন? পারবেন না। আপনি যতক্ষণ আইনে থাকবে তখন দিতে পারবেন। যদি ট্যাক্সে জুন মাসে বিল ওঠে না, ট্যাক্স বিল, যদি বিলে 30 দেয় তখন দিতে পারবেন। আপনার অ্যাকাউন্টস হয়তো প্রিপেয়ার করতেছেন, বিলটা ফাইনাল হয় নাই, বাট যদি সংসদে উঠে এরকম, তাহলে অথবা কমে যায় 25 হয়েছে, তখন সেটা ইউজ করবেন। এর বাইরে আর অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, গত বছর যা ছিল ওই রেটেই দিতে হবে। এটা দিয়েও কনফিউজ করতে পারেন, দুইটা রেট দিয়ে দিচ্ছে, আপনি কোনটা ইউজ করবেন। অঙ্ক পারেন কিন্তু রেটের কারণে দেখা গেল পারলেন না। Deferred tax liability for the year ended trading profit ছিল 12 লাখ, which income tax payable 30,000. Transfer of 20 will be made deferred tax account. Balance on this account was 1 লাখ। এটার মানে বোঝাচ্ছে আমার deferred tax liability ছিল কত? 1 লাখ, আর ট্রান্সফার করতে হবে, এর মানে কি 20,000। এটা জানানো হচ্ছে deferred tax expense debit, deferred tax liability credit। অর্থাৎ এটা 1 লাখ ছিল, আরেকটা এক্সপেন্স হলো 20,000 হয়ে 1,20,000 হবে প্রথমটা। এরপর বলতেছি দ্য estimation tax profit for 31st July 2003 was 80,000, but tax now has agreed 84,000 fully paid। তাহলে আমাকে আর 4,000 টাকা বেশি দিতে হবে নাকি ফেরত পাবো? 80,000 ছিল কিন্তু 84,000-এ সে মানছে বা ফুললি পেড হয়েছে, তার মানে আমার 4,000 কি হবে? বেশি দিতে হবে। এটার জন্য কি আমার এক্সপেন্স বাড়বে না রিভার্স হবে? এটা জার্নাল হবে, এক্সপেন্স আরো 4,000 বাড়বে। আর প্রথম যে ছিল 12 লাখের 30%, এটা তো আমি দিব, সেখানে কত হবে? যেমন 4 লাখ নাকি, এটাও আমার এক্সপেন্স। এরপর আছে অন দ্য প্রফিট কোম্পানি মেড ক্যাপিটাল গেইন 60,000,
ক্যাপিটাল গেইন যদি হয় সেটার উপর আমার কি করতে হবে? 12,60,000 30%, 3,60,000 30% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এটা হয়তো আমি ডেফার ট্যাক্স এক্সপেন্সে চার্জ না করে এটা ওসিআই কে ডেবিট করবো, আমরা যেটা শিখলাম। আমাদের কমপ্লিট নলেজটা এখানে আসতেছে, মানে 3-4টা মিলায়া, ঠিক আছে? এখন আমি যোগ বিয়োগ করে ট্যাক্স চার্জটা বিয়োগ করবো, আর এখানে যে 12 লাখ ছিল এটা কিন্তু রিভাইসড হয়েছে, ওই 60,000ও এটার সাথে যোগ হবে, যোগ হয়ে এটার উপর হবে। আমরা এটা আনসার দেখি। 12 লাখের 30% ক্যাপিটাল গেইনের 18,000, আর যেটা আন্ডার প্রভিশন ছিল এটা আমার এক্সপেন্স, সবগুলো এক্সপেন্স আর কি। ডেফার ট্যাক্স এক্সপেন্স 20,000, 1 লাখ ছিল 20,000, এইসবগুলো হচ্ছে আমার জন্য এক্সপেন্স। এর কারণে এক্সপেন্স দেওয়ার পর আমার প্রফিট কমে গেছে। এখানে ওয়ার্কিংসটা দেওয়া আছে, 1 লাখ ছিল ডেফার ট্যাক্স, সেটার সাথে 20,000 যোগ হয়ে 1,20,000। এই 20,000 একটা এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স। তারপর এটাও ট্যাক্স এক্সপেন্স, কারেন্ট ট্যাক্স এটা। আর ক্যাপিটাল গেইনের জন্য এটা একটা এক্সপেন্স। সবগুলো এক্সপেন্স যোগ করতেছে আর কি। এটা দেখেন। তারপরে প্রায় একই ধরনের একটা অঙ্ক, যে at December January 2028 carrying amount of non-current asset exceed the tax written down value by 8,50,000। তাহলে ক্যারিং ভ্যালু হচ্ছে সিভি, ক্যারিং ভ্যালু থেকে ট্যাক্স বেস বিয়োগ করছি, পজিটিভ রেজাল্ট আসছে, তাই না? 8,50,000। এটা কি ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে না লায়াবিলিটি ক্রিয়েট করবে? লাইবিলিটি ক্রিয়েট করবে। থ্যাংক ইউ। ডিটিএল ক্রিয়েট করবে, এটা রেট দিয়ে গুণ দিবেন। তারপর বলছে 18 সালে ক্লেম ডেপ্রিসিয়েশন ট্যাক্স পারপাস 5 লাখ, চার্জ ডেপ্রিসিয়েশন 4.5 লাখ। তাহলে এই যে 50,000 ডিফারেন্স হলো, এটাও একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে। 50,000 উপর রেট দিয়ে গুণ দিবেন। তারপর হচ্ছে এন্টিটি রিভ্যালুয়েট, প্রপার্টি রিভ্যালুয়েশনের কারণে এটা আমরা জানি এখন 30,000, এটা সেম অঙ্ক আপনার দেওয়া হয়েছে। এই তিনটাই আমার ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করবে, 30,000 দিয়ে গুণ দিবেন, একসাথে যোগ করে গুণ দিয়েছে। আমাদের প্র্যাকটিস কোয়েশ্চনে চলে আসছি। এই অঙ্কর যারা ফার্স্ট কোয়েশ্চন দেখছেন তারা জানেন পিকিউআর লিমিটেড এবং এক্সার লিমিটেড একই অঙ্ক, তাই না? তো একটা শিডিউল করতে হয় যেখানে ক্যারিং ভ্যালু এবং ট্যাক্স বেস পাশাপাশি রাখবো, রেখে টেম্পোরারি ডিফারেন্স কত হয় এটা দেখবো, সাথে ট্যাক্স রেট দিয়ে গুণ দিব। ট্যাক্স রেট আইটেম অনুযায়ী আলাদা হতে পারে, যেমন এখানে একটা 20% আছে। এরপর ডেফার ট্যাক্স অ্যাসেট বা লায়াবিলিটি ক্রিয়েট হবে, এবং সবশেষে এটা যোগ দিব, দিয়ে দেখবো যে লায়াবিলিটি বেশি নাকি অ্যাসেট বেশি। তো এটা অনেকে যেহেতু দেখছেন এটা দেখে নেবেন। আমি দু একটা আইটেম বলতে পারি, যেমন বলতেছে অ্যাডভার্টাইজিং কস্ট 15 million, cost to be allowed as tax deduction over 5 years from 2021 to 2025. তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 15 মিলিয়ন। এটা ট্যাক্স অথরিটি বলতেছে এটা আপনি একবারে এক্সপেন্স করতে পারবেন না, আপনাকে 5 বছরে করতে হবে। তো যদি 5 বছরে করে, তাহলে এখানে একটা অ্যাসেট ক্রিয়েট করতে হবে না, এটাকে ক্যাপিটালাইজ করতে হবে, তাই তো? বুঝতেছেন তো? এবছর ক্যাপিটালাইজ করবেন, 5 বছর আস্তে আস্তে কমাতে হবে। আর এখানে আমাদের আইএফআরএস অ্যাকাউন্টেন্ট কি করবে? এটার ভ্যালু রাখবে 0। আইএফআরএস অ্যাকাউন্টেন্টে ভ্যালু রাখছে 0, আর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট কি করেছে? 5 বছরে কমাবে, প্রথম বছরের 3 সে বিয়োগ করে 12 পেয়েছে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে টেম্পোরারি ডিফারেন্স হয়, এখানে আমি একটু কারেকশন দিতে চাই আপনাকে। আমরা কিন্তু এই যে কস্ট, স্যার এখানে কি 12 হবে না 9 হবে স্যার? 1 বছর ডিফারেন্স 12ই হবে।
এক্সপেন্স ছিল 15 আর 15 কিন্তু কোশ্চেনটা কোশ্চেনটা দেখেন 15 ছিল, 15কে 5 বছরে কমাবেন, 1 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভুল আছে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, এটা ভুল আছে, এটা 12 হবে, 1 বছরে 12 হবে। এরপর আছে ট্রেড এন্ড আদার পেয়েবল অ্যামাউন্ট 40 মিলিয়ন, হুইচ ইনক্লুড আনআর্নড কমিশন 10 মিলিয়ন, কমিশন ইজ ট্যাক্সেবল, ইট ইজ হোয়েন আর্ন ট্যাক্স বেজ রিমেনিং ট্রেড পেয়েবল 25 মিলিয়ন। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে? এখানে দুইটা ভাগ করতে হবে, মানে এই 40-এর মধ্যে একটা আছে 10 আর একটা আছে 30। যেটা 30 এটা ট্যাক্স বেস হচ্ছে 25, আর যেটা 10 এটার কোনো ট্যাক্স বেস নেওয়ার সমস্যা না, এটার ট্যাক্স বেস 10। এভাবে একটা 5 ডিফারেন্স হয়, এটা দেখবেন। আদার রিসিভেবল অ্যামাউন্ট 17 মিলিয়ন, হুইচ ইনক্লুড ডিভিডেন্ড রিসিভেবল 8 মিলিয়ন, ডিভিডেন্ড ইনকাম ট্যাক্সেবল অন রিসিভ বেসিস 20%, এটা রেটটা আলাদা দিয়েছে, ট্যাক্স বেস হচ্ছে 6 মিলিয়ন। তাহলে আদার রিসিভেবলটা কি করতে হবে? 17 মিলিয়নকে আপনি ভাগ করবেন, একটা 8 আর একটা হচ্ছে 9, এই দুটা মিলে হচ্ছে 17। তো ডিভিডেন্ড রিসিভেবল হচ্ছে 8, এই ডিভিডেন্ড রিসিভেবল এটা ট্যাক্সেবল অন রিসিভ বেসিস, তাহলে ট্যাক্স অ্যাকাউন্টের খাতায় ডিভিডেন্ডের ভ্যালু হচ্ছে 0, ডিভিডেন্ড রিসিভেবলের ভ্যালু, কারণ ক্যাশ পায় না। আর আদার রিসিভেবল যেটা 9, সেখানে ট্যাক্সের খাতায় কত আছে? 6। তাহলে এখানে ডিফারেন্স হলো কত? 8, আর এখানে ডিফারেন্স হলো 3। এটা রেট কত পার্সেন্ট হবে? 20%, আর যেটা নর্মাল এটা 30%, বা কত চলতেছে 25, 30 ওইটাই হবে। ঠিক আছে, নর্মাল যে রেট 30% ওইটাই হবে। এটা কি বুঝছেন? ট্রিটমেন্টগুলো এগুলা এখন আমার মনে হয় সবগুলা পারবেন, আমি বলে দিলে তো এটা শেষ। আপনি নিজে নিজে দেখেন, এখানে না পারার আর কিছু নাই, কারণ আপনাকে ট্যাক্স পেজ এবং ক্যারিং ভ্যালু এটা বের করে সংশ্লিষ্ট রেট দিয়ে গুণ দিয়ে, এবং আপনাকে দেখতে হবে আপনি যেটা বের করছেন সেটা অ্যাসেটের জন্য করছেন নাকি লায়াবিলিটিসের জন্য করছেন। অ্যাসেটের জন্য করলে যদি বিগ ফলটা নেগেটিভ হয় তাহলে ডেফার ট্যাক্স অ্যাসেট করবেন, বিগ ফলটা পজিটিভ হলে ডেফার ট্যাক্স লায়াবিলিটি করবেন, আর লায়াবিলিটিসের জন্য হলে বিয়োগ করবেন। এখানে আমার একটা সিরিয়াস অবজেকশন আছে, সরি সিরিয়াস অবজেকশন না, মোটামুটি অবজেকশন। এই যে এখানে অ্যাডভার্টাইজিং কস্ট লিখছে, এটা কি এক্সপেন্স নাকি? এটা এই আইটেমটা কি আইটেম বলেন তো? এক্সপেন্স। জি এক্সপেন্স, এটা ভুল বললেন। হ্যাঁ, আমরা এখানে এক্সপেন্স আনবো না, এখানে জানবো সব অ্যাসেট আর লায়াবিলিটিস, এটা একদম জি 12 খেয়াল রাখবেন। এটা অ্যাসেট যদিও কস্ট, হ্যাঁ কস্ট নামে এক্সপেন্স অ্যাসেট থাকতে পারে, এটা লাইবিলিটি হবে, মানে টাকা এটা আনপেড আছে, এটা আনপেড আছে। আনপেড আছে, এটাকে আমরা বলি ক্যাপিটালাইজড, আর কি ক্যাপিটালাইজ করেছি। তো সেটা আমার প্রশ্ন না। কথা হচ্ছে আমার এখানে যত আইটেম আছে সব হয় অ্যাসেট অথবা লায়াবিলিটিস আনবেন, আপনি এক্সপেন্স নামে আনবেন না, এক্সপেন্সের বিপরীতে যে লায়াবিলিটিটা হয়েছে সেটা নিয়ে আসবেন, তাহলে আপনার অঙ্কটা সঠিক। এটাই যে আমরা 15 মিলিয়ন পেমেন্ট করছিলাম, অ্যাডভান্স পেমেন্ট করছিলাম না? হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করেছি, কিন্তু আমরা অ্যাডভান্স পেমেন্ট করলে তো আমার 12 অ্যাসেট হবে। আমাদের অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সবটাই এক্সপেন্স, আইএফআরএস এ কিন্তু ওই প্রিপেইড এক্সপেন্স এগুলো নাই, ইউএস গ্যাপে আছে, আমরা সবটা এক্সপেন্স করেছি, কিন্তু আমাদের ট্যাক্স অথরিটি বলতেছে যে এটা 5 বছর যাবত আপনাকে কমাতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ইস্যু। আরেকটা পয়েন্ট আমার স্লাইডে ছিল না, এটা হচ্ছে এরকম যে আপনার যদি কোনো একটা টেম্পোরারি ডিফারেন্স, যদি কোনো একটা ডিফারেন্স ক্রিয়েট হয় ট্যাক্স বেজ এবং ক্যারিং ভ্যালুতে,
ওই ডিফারেন্সটাকে আমরা অবশ্যই ধরে নিব এটা একটা টেম্পোরারি ডিফারেন্স। যদি না আমাদের অঙ্কে স্পেসিফিক বলা থাকে যে এটা একটা পার্মানেন্ট ডিফারেন্স, অর্থাৎ আপনার মনে করেন একটা পেনাল্টি হলো, আপনি জানেন যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এত বেশি দেয় না, বা আপনার হয়তো একটা যে কোনো একটা পেনাল্টি হলো, আপনি একটা কোথাও দাতব্য সংস্থায় এক্সপেন্স করেছেন, সেটা দেয় না, আপনি জানেন, যেহেতু আপনি ট্যাক্সে কিছু করছেন, কিন্তু নিজ থেকেই ধরে নেবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। আপনাকে অবশ্যই আইএফআরএস এর মানে এফএআর এর প্রশ্নে অবশ্যই বলে দিতে হবে যে হ্যাঁ এটা অ্যালাউড না। যদি অ্যালাউড না এরকম বলে, তখন আপনি ধরে নেবেন এটা পার্মানেন্ট ডিফারেন্স, আর আদারওয়াইজ আপনাকে এটা টেম্পোরারি ডিফারেন্স হিসেবে অঙ্ক করবেন। তো এই ছিল আমার মোটামুটি ক্লাস। এখন আপনারা কেমন বুঝতে পারলেন একটু জানাতে পারেন, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর কারো কোনো প্রশ্ন থাকলে নিব। তো কারো প্রশ্ন না থাকলে আমরা আমাদের সেশন শেষ করছি।